দীর্ঘ ৭ বছর পর নিজের মাতৃভূমিতে পা রাখতে চলেছে রোহান তালুকদার। গুনে গুনে ৭৭টি বছরে সে প্রবাস কাটিয়েছে নিজের প্রাণের প্রয়সীকে চিরতরে নিজের করে পাওয়ার আশায়। জীবনের সবচেয়ে শখের বয়সে সে দূর প্রবাসে পাড়ি জমিয়েছিল, অথচ সে দূরতম কল্পনাও জানে না তার সেই প্রিয় প্রেয়সী এখন অন্য কারো ঘরণীয়, অন্য কারো অর্ধাঙ্গিনীয়। রোহান প্রথমে নিজের বাবা মায়ের কবর জিয়ারত করে তারপর নিজের শৈশব কেটে যাওয়া গ্রামের চারদিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস নিল। এই ধুলোবালি মাখা গ্রামেই তার পুরো শৈশব কৈশোর কেটেছে। এয়ারপোর্টে থেকে তাকে পিক আপ করতে গিয়েছিল তার কিছু বন্ধু। সে যে আজ হঠাৎই দেশে ফিরেছে এই খবরটা শুধু সাব্বিরই জানতো। প্রেয়সীকে সারপ্রাইজ দেওয়ার জন্যই তার এভাবে চুপি চুপি আসা। তার সেই অজন্ম কাঙ্ক্ষিত প্রেয়সী আর কেউ নয়, চৌধুরী বাড়ির মেজবউ উজান চৌধুরীর ওয়াইফ তাসফিয়া মৌ। অথচ এই মেয়েটাকে রোহান নিজের যৌবনের প্রথম প্রহর থেকেই পাগলের মতো ভালোবাসতো। রোহান যখন 24 বছর পেরিয়ে যৌবনে 25 কোঠায় পা রেখেছিল, ঠিক সেই দিন তার চাচাতো বোন তাসফিয়া মৌ লাল টুকটুকে বউ সেজে তার সামনে এসে দাঁড়িয়েছিল। তখন মেয়েটির বয়স ছিল মাত্র 8 বছর। সে তখন ভালোবাসায় কিংবা বিয়ের ও বুঝতো না, কিন্তু রোহান তখন থেকেই তাকে আমার বউ, আমার বউ বলে চারপাশ পাগল করে তুলতো। প্রথম প্রথম মৌ বিরক্ত না হলেও যখন থেকে সে বুঝতে শুরু করলো ভালোবাসা কি আর বিয়ে কি, তখন থেকে সে রোহানকে এড়িয়ে চলা শুরু করলো। মৌয়ের কাছে রোহান বড়জোর একজন ভাইয়ের চেয়েও বেশি কিছু ছিল না, কিন্তু রোহানের গল্পটা ছিল ভিন্ন। মেয়েটার বয়সে অনেক ছোট হলেও তার প্রতি এক অদ্ভুত গভীর অনুভূতি জন্মিয়েছিল রোহানের মনে। এরপর থেকে দিন যত গেল মেয়েটার প্রতি তার আসক্তি ও দুর্বলতা ততই বেড়েছে। বাড়ির সবাই রোহানের এই পাগলামি কথা জানতো, তবে সবাই ভাবতো এটা বুঝি নিছক মজার ছলে বলা কোনো কথা। অথচ এই ছেলেটি দীর্ঘ 9টি বছর ধরে মনে প্রাণে শুধু মৌকে নিজের করে পেতে চেয়েছে। তাকে নিজের ঘরণীয় করার তীব্র আশঙ্কা সে বুকে লালন করে এসেছে। যে ছেলেটি ছিল ছন্নছাড়া বেপরোয়া, সে শুধুই মাত্র প্রেয়সীকে নিজের করে পাওয়ার জন্য অচেনা দেশে পাড়ি জমায়। রোহন তালুকদারের বাড়ি মেইন গেট পেরিয়ে ভেতরে ঢুকলো বিশাল বড় রাজপ্রাসাদের মতো বাড়ি তাদের। বাড়ির মূল প্রতীক অনেক বছর পুরনো ঐতিহাসিক দালান। রোহান আর 2 কদম এগিয়ে যেতেই উঠোনে দেখতে পেল তার দাদি রোকেয়া বেগম রোদে দেওয়া আচারের বৈঠাম নিয়ে বাড়ির ভেতরে ঢুকছে। আর ঠিক তখনই ওনার কানের কাছে এসে এক চেনা কণ্ঠস্বর ভেসে এলো, বড় বউ, তোমার স্বামী এসেছে, বরণ করবে না আমায়? রোকেয়া বেগম চমকে উঠলেন। তিনি স্পষ্ট শুনতে পেলেন তালুকদার বাড়ির বড় নাতির চেনা গলা। নাতি নাতনিদের মধ্যে এই রোহান তার ভীষণ প্রিয়। পেছনে ফিরে রোহানকে দেখা মাত্রই বৃদ্ধা বুকটা হু হু করে উঠল। হাতে আচারের বৈঠামটা কোনো রকমে একপাশে রেখে তিনি প্রায় দৌড়ে এলেন রোহানের কাছে। ছেলেটাকে অনেকগুলো বছর দেখেনি, কিন্তু তার চেহারার দিকে তাকিয়ে চিনতেন। ওনার বিন্দুমাত্র বেগ পোহাতে হলো না। রোহান নিজের দাদিকে পরম মমতায় জড়িয়ে ধরলো। রোকেয়া বেগম খুশিতে ও আবেগে কেঁদে দিলেন। রোহান কোনোভাবেই ওনাকে শান্ত করতে পারছেন না। সে মুচকি হেসে বললেন, এই বুড়ি কান্না করছো কেন? এমন করলে কিন্তু আমি আবার প্লেনে চড়ে যাব। কথাটা শোনা মাত্রই রোকেয়া বেগম নাতির হাত দুটো শক্ত করে আঁকড়ে ধরলো। দা কাটতে কাটতে বলে উঠলো, আর কোথাও যাস না রে, এই বুড়িটাকে ছেড়ে দাদা ভাই, মরার আগে তোদের সবাইকে নিয়ে একসাথে থাকতে চাই। দাদির কথা শুনে কিছুটা অভিমান হলো রোহানের। সে মন খারাপ করে আওড়ালো, আবার ওই মরার কথা শুরু করে দিলে তো। আমার আসলে আশায় ভুল হয়েছে, আমি এখনই চলে যাচ্ছি। দাদা ভাই, আমার সোনার দাদা ভাই, আর বলবো না, ঘর চল, তোকে দেখলে বাড়ির সবাই যে কত খুশি হবে দেখিস। রোহন মুচকি হাসলো। সে মনে মনে তার ফুল অর্থাৎ মৌকে নিয়ে বড্ড এক্সাইটেড হয়ে আছে। মেয়েটা তাকে প্রথম দেখায় চিনতে পারবে তো? তাকে দেখে খুশি হবে নাকি আগের সেই পিচ্চিটাকের মতো দূরে দূরে পালিয়ে বেড়াবে? এই ভাবনার মাঝেই রোহান চঞ্চল গলায় বলে উঠলো, দাদি, আমার ফুল কোথায়? ফুল কি আমার অপেক্ষায় দিন গুনছে? এই বলে রোহান দাদির হাত ছেড়ে এক দৌড়ে বাসার ভেতরে ঢুকে পড়লো। আর রোকেয়া বেগম ঠিক সেখানেই পাথরের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। এতগুলো বছর ধরে
মনে মনে যে ঝড়টা ভয় তিনি পেয়েছিলেন, আর সেই ভয়ঙ্কর ঝড়ে ঘরের চৌখাটে এসে দাঁড়িয়েছে। কি হতে চলেছে সামনে? রোকেয়া বেগমও নিজের চোখের জল মুছে তাড়াহুড়ি করে রোহানের পিছু নিলেন। রোহান বাড়ির ভেতরে ঢুকেই চারপাশ মাথা তুলে হাঁক ডাক শুরু করে দিল। ফুল, এই ফুল, দেখে যা তোর রোহান ভাই এসেছে রে। তোর জন্য বিদেশ থেকে কত গিফট নিয়ে এসেছিল। তোকে বউ করে ঘরে তোলার জন্য যা যা লাগার সব এনেছি আমি। অনেক টাকা রোজগার করে এনেছি। আয় না, ফুল কোথায় তুই? ততক্ষণে ড্রয়িং রুমে বাড়ির সবাই এসে হাজির হলো। ময়ের বাবা মা, ছোট চাচা চাচি, চাচাতো বোন এবং ময়ের ছোট ভাইও সেখানে এলো। রোহানকে অক্ষর শরীরে এত বছর পর দেখে সবাই ভীষণ খুশি হলেন। রোহান এক করে সকলের সাথে পরম মায়ায় কুশল বিনিময় করলো। অতঃপর সে আর এক মুহূর্ত দেরি না করে এক ছুটে ময়ের রুমের দিকে এগিয়ে গেল। পেছন থেকে ময়ের বাবা ডাকলেন, কিন্তু সে কিছুই শুনতে পেল না। ময়ের রুমে গিয়ে যখন তাকে কোথাও পাওয়া গেল না, তখন রোহান আবারও ড্রয়িং রুমে ফিরে এলো এবং উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করলো, সেজো আব্বু, আমার ফুল কই গো? আমার ফুল কি কলেজে গিয়েছে? বলুন না, আমার ফুল কোথায়? আমি আমার ফুলের জন্য কত জিনিস এনেছি। আপনি তো বলেছিলেন আমি প্রতিষ্ঠিত হলে, আপনি অনেক টাকা রোজগার করলে ফিরলে ফুলকে আমার হাতে তুলে দিবেন। রোহান নিজের ট্র্যাকি ব্যাগটা হুট করে খুলে সেখান থেকে অনেকগুলো টাকার বান্ডিল বের করলো এবং পাগলের মতো হাসতে হাসতে বলতে লাগলো, এই দেখো সেজো আব্বু, অনেক টাকা রোজগার করেছি আমি। এখন তো আপনার মেয়েকে আমার হাতে তুলে দিতে আর কোনো বাধা নেই, তাই না? ওর জন্য কত গহনা এনেছি, বিয়ের বেনারসি শাড়ি এনেছি, এমনকি ওর সবচেয়ে প্রিয় চকলেটও এনেছি। বলুন না, আমার ফুল কোথায়? ময়ের বাবা নিজের চোখের জল আড়ালে করে অত্যন্ত ভারী ও কঠিন স্বরে বললেন, তোমার ফুলের বিয়ে হয়ে গিয়েছে রোহান। সে এখন অন্য কারো বউ। তাকে নিজের বউ বানানোর স্বপ্ন তুমি চিরতরে ভুলে যাও। কথাটা যেন বজ্রপাতের মতো তীব্র ঝড়ে বেগে এসে রোহানের বুকে আঘাত করলো। সে স্তম্ভিত হয়ে খানিকটা পেছনে দিকে পিছ পিছিয়ে গেল। নিজের কানকে সে কোনোভাবে বিশ্বাস করতে পারছে না। তার ফুলের বিয়ে হয়ে গিয়েছে, অথচ সে প্রেমিক হয়ে বিন্দুমাত্র জানতে পারলো না। কিন্তু তাকে যে কথা দেওয়া হয়েছিল, সে অনেক টাকার মালিক হলে ফুল তার শুধুই হবে। এখন সে প্রতিশ্রুতি কি হবে? হঠাৎই রোহান পুরো বাড়ি কাঁপিয়ে এক বিকট চিৎকার দিয়ে উঠল, আপনি মিথ্যে বলেছেন সেজো আব্বু, আমার ফুলের বিয়ে হতেই পারে না। ফুল তো আমার বউ হবে, এই রোহান তালুকদারের বউ। আপনি তো আমায় নিজের মুখে কথা দিয়েছিলেন, আমি প্রতিষ্ঠিত হলে ফুলকে আমার হাতে তুলে দিবেন। তাহলে সেই কথা আজ কি মূল্য রইল? আমি এত শত নিয়ম কারণ জানি না। আমার ফুলকে চাই মানে এক্ষুনি চাই। রোহান রাগের কারণে সামনের কাঠের চেয়ারটায় সজোরে এক লাথি মেরে কথাগুলো একদমে বলে শেষ করলো। তার দুটো চোখ তখন রক্তবর্ণ ধারণ করেছে। অতিরিক্ত রাগের কারণে হাতে ও গলায় শিরা উপশিরাগুলো দপদপ করে ফুলে উঠেছে। সে হিজাহিত জ্ঞান হারিয়ে সামনে পা যা পাচ্ছে তাই ছুঁড়ে ছুঁড়ে মেঝেতে আছড়ে মারছে। যার জন্য দীর্ঘ 7টা বছর প্রবাসের মাটিতে এত কষ্ট করলো, তাকে যদি সে না পায় তবে কেন এত ত্যাগ? সে হন্য হয়ে দৌড়ে ময়ের মায়ের কাছে এগিয়ে গেল। ওনার দুবাহু শক্ত করে চেপে ধরে আকুল গলায় প্রতিধ্বনিত করে, মা ও মা, তুমি বলো না আমার ফুলের বিয়ে হয়নি? আমি তো তোমায় নিজের মা বলে ডাকি। তুমি অন্তত আমাকে এমন মিথ্যে বলবে না। বলো না মা, আমার ফুল এখনো আমারই আছে। ময়ের মা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। ওনার মুখ দিয়ে টু শব্দটিও বের হলো না। রোহানের এই পাগলামি ও রুদ্রমূর্তি দেখে ময়ের বাবা আবারও গম্ভীর কণ্ঠে বললেন, রোহন, পাগলামি করো না। যা হয়ে গিয়েছে তা আর কোনোদিনও ঠিক হবে না। নিজেকে সামলাও তুমি। রোহান ছল ছল নয়নে নিজের সেজ আব্বুর দিকে তাকালো। লোকটা কত সহজে কথাগুলো বলে দিল, অথচ এই রুট সত্যটা হজম করতে গিয়ে যে রোহানের নিজের জান বেরিয়ে যাচ্ছে। রোহান এবার ঠিক বুঝতে পারছে, এই জন্যই সাব্বির এতদিন ফোনে তার কথা এড়িয়ে চলতো। বারবার সে ফুলকে ভিডিও কলে দেখাতে চাইলে তার দাদি নানান ছুতো কথা ঘুরিয়ে দিত। রোহান এবার নিজের বৃদ্ধা দাদির কাছে এগিয়ে গিয়ে ওনার মুখে নিজের দুহাত চেপে ধরে তীব্র আর্তনাদ করে চিৎকার দিয়ে উঠল, দাদি ও দাদি, তোমরা কিভাবে পারলে আমার ফুলকে অন্য কোথাও বিয়ে দিতে? তোমাদের কি একটা পলকের জন্য এই এতিম ছেলের মুখটা ভেসে উঠলো না? আমি কিভাবে বাঁচবো আমার
ফুলকে ছাড়া। ফুলকে যে আমি চাই চাই, আমার ফুলকে আমার কাছে এনে দাও না দাদি, দোহাই মাবুদের আমার ফুলকে এনে দাও। আমি নিঃশ্বাস নিতে পারছি না, একদম বন্ধ হয়ে আসছে। রোকেয়া বেগম দু চোখে বেয়ে অশ্রু গড়িয়ে পড়েছে। মা বাহবা নাতি এই আবর্ণীয় কষ্ট তিনি সহ্য করতে পারছেন না। ছেলেটা ছোট্ট থেকে কখনো কোনো কিছু আবদার করেননি। সে শুধু মৌকে বউ বানাতে চেয়েছিল, কিন্তু বিধি লিখন বোধহয় অন্যরকম ছিল। রোকেয়া বেগম 4 ছেলের এক মেয়ে। রোহানের বাবা ছিলেন সবার বড়, আর মেহরাবের বড় বাবা ছিল দ্বিতীয়। এবং ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় রোহানের বাবা মা এবং মেহেরের বাবা মা একসাথেই মারা যান। সেই দিনও চারটি লাশ চোখের সামনে দেখেও রোকেয়া বেগম ভেঙে পড়েননি। অথচ আজ এই অনাথ ছেলেটার বুকটা কানা দেখে তার নিজেরই হৃৎপিণ্ড যেন ছিঁড়ে যাচ্ছেন। মেয়ের বিয়ের সময় তিনি সেজ ছেলের বারণ বরাবর বারণ করেছিল, কিন্তু মইয়ের বাবা উজানের বাবার কথা ফেলতে পারেনি। রোহান মেঝেতে বসে হাউমাউ করে কেঁদে উঠল, যেন ছেলেটা বাবা মায়ের মাতৃত্ব পরও চোখের কোণে এক ফোঁটা অশ্রু দেখেনি। সে আজ উন্মাদ পাগলের মতো কাঁদছে। হঠাৎই রোহান একের পর এক ঘুষি মারতে লাগলো মেঝেতে। হাতের চামড়া ছিঁড়ে রক্ত ঝরছে, তবুও সে থামছে না। তার বন্ধুরা এসে শেষেমেশে তাকে কোনো মতে আটকালো। রোহান মইয়ের বাবার দিকে তাকিয়ে অভিযোগের সুরে আওড়ালো, সেজ আপনি, আব্বু আপনি কিভাবে আমার ফুলকে অন্যের বউ হতে দিতে পারলেন? বললে তো আমি কি সত্যি ওর অযোগ্য ছিলাম, নাকি ওর বয়স আমার থেকেও অনেকটা কম বলেই এই সিদ্ধান্ত? মানলাম ফুলের চেয়েও আমার বয়স দ্বিগুণ বেশি, তাই বলে কি আমার ভালোবাসাটা খাঁটি নয়? আমি কি আমার ফুলকে সুখী রাখতে পারতাম না? নাকি অনর্থা বলে আপনারা মনে করলেন ফুলকে অন্য কোথাও বিয়ে দেওয়া শ্রয়? ময়ের বাবা অসহায়ের মতো তাকিয়ে রইলেন। এখন তিনি বুঝতে পারছেন ছেলেটার ভালোবাসা নিছক পাগলামি ছিল না, কিন্তু বাবা হিসেবে মেয়ের সুখ চাওয়া তো অপরাধ নয়। তিনি কাঁপা কাঁপা কণ্ঠে বলেন, রোহান কাঁদো না বাবা, তোমাকে আমি তোমার ফুলের থেকেও সুন্দর মেয়ে এনে দেব। তবুও রোহান তখন হো হো করে হেসে উঠল। তার সে বিকট হাসির শব্দ সবার চাতক পাখির মতো তার দিকে তাকিয়ে রইল। জানো সেজো আব্বু, আমি আমার বাবা মায়ের মৃত্যুর পর আমাদেরই বাবা মা আপনাদেরই বাবা মা বলে ডেকেছি, অথচ আমি ভুলে গিয়েছিলাম যে নিজের বাবা মায়ের মতো কেউ কাউকে অতটা ভালোবাসে না। আপনারা মেয়েকে চাই, অথচ আপনি অন্য কাউকে খুঁজে দিতে চান। আপনাকে আমি বোঝাতে পারবো না যে ফুলবিহীন রোহান তালুকদারের অস্তিত্বর কোনো মানে নেই। মইয়ের মা ছলছল নয়নে তাকিয়ে রইলেন। তিনি আজ ভীষণ অনুতপ্ত। মেয়ের ভালোবাসাকে প্রাধান্য দিতে গিয়ে এই অনাথা ছেলেটার স্বপ্ন তিনি চুরমার করে দিয়েছেন। মইয়ের বাবা আবারও কাঁপা কাঁপা গলায় বললেন, বাবা মাফ করে দিও আমাকে, আমি পারিনি আরিফুলের কথা ফেলতে। ও যে আমার মেয়েটাকে নিজের মেয়ের করে নিতে চেয়েছিল। সে জব্ব আমিও তো আপনার মেয়েকে আমার বউ করতে চেয়েছিলাম। আপনি তার কথা ফেলতে পারলেন না, অথচ আমাকে দেওয়া আপনার সেই পুরনো কথাগুলো আপনি কত সহজে ভুলে গেলেন। আমি তো আপনার কাছে দামি কিছুই চাইনি, আমার ফুলকে শুধুই চেয়েছিলাম, কিন্তু আপনারা আমার ফুলকেই আমার থেকে চিরতরে সরিয়ে দিলেন। আপনারা জানতেন ফুলকে ছাড়া আমি বাঁচবো না, তবুও এমনটা করলেন। রোহান তাড়াহুড়ি করে একটা লাকেজ খুললো। সেখান থেকে স্বর্ণের গহনা আর লাল টুকটুকে বিয়ের শাড়িটা বের করে সবার উদ্দেশ্যে বলল, এই শাড়ি গহনা পরিয়ে ফুলকে আমার বউ করতে চেয়েছিলাম, কিন্তু আপনারা তা করতে দিলেন না। আজ আপনারা সবাই মিলে আমাকে এক জীবন্ত লাশ বানিয়ে ফেললেন। এর জন্য আমি কাউকে ক্ষমা করব না, কাউকে না। রোহান আর সহ্য করতে পারছে না। কোনো রকমে উঠে দাঁড়িয়ে সে বাসা থেকে বেরিয়ে গেলেন। তার পিছু পিছু তার বন্ধুরাও ছুটে চলল। ছেলেটা আজ পুরোপুরি ভেঙে পড়েছে। তার পৃথিবীটা এখন এক বিশাল শূন্যতায় ঘেরা। তার ভেতরে সেই হাহাকার দেখার মতো কেউ যেন আজ আর নেই। প্রফেসর সাহেব লাবেও উজানের হাতে একটা সারু বোতল নিয়ে চরম কটমট দৃষ্টিতে মইয়ের দিকে তাকিয়ে রইল। তার রাত পোয়ালে পরীক্ষা, আর সেই কারণে আজ ঘরে এই বিশেষ শাসন ব্যবস্থার আয়োজন করা হয়েছে। পড়ালেখা থেকে নিজের পিঠ বাঁচানোর জন্য মৌ গত আধা ঘন্টা ধরে নানান উপায় উজানকে ইমপ্রেস করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই পারছে না। লোকটা কেমন যেন পাষাণ। মৌ পড়ার টেবিল
গালে হাত দিয়ে বসে কাঁদো কাঁদো মুখ উজানের দিকে তাকালো। ভেবেছিল তার এই করুণ মুখ দেখে হয়তো উজান এবার অন্তত একটু গলবে। কিন্তু ঠিক তখনই প্রফেসরের ঝাড়ঝাড়ো কণ্ঠস্বর ভেসে এলো, ইডিয়েট, ভন্ডামি রেখে চুপচাপ পড়ো, নয়তো আজ একটা বোতলের বাড়িও মাটিতে পড়বে না। মুখ ঠোঁট উল্টো তাকিয়ে রইলো, কিন্তু তাতে উজানের শক্ত মন বিন্দু মাত্র গলল না। সে আবারও ধমকে উঠলো, ফাজিল মেয়ে, তাকিয়ে আছো কেন? কেমন করে দেখো, বইয়ের দিকে চোখ দাও। মৌ এবার টেবিলের উপর একটু ঝুঁকে ফিসফিস করে বলল, একটা কিস করি আপনাকে। উজান এবার চমকে উঠলে, একটা মেয়ে কি পরিমাণ ফাজিল হলে পড়াশোনা। সে নিজের রক্তচক্ষু নিয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠল, এমন বেহায়াপনা কবে থেকে শিখলেন শুনে? লজ্জা করে না একটা মেয়ে হয়ে এমন অশালীন কথাবার্তা বলতে? ভালোবাসি আপনাকে, সেজন্যই তো কিস করতে চাইছি, তাতে এত বকাঝকা করার কি আছে? মৌ মুখ বাঁকালো, লাগবে না আপনার ভালোবাসা, আমাকে ভালোবাসার মানুষের অভাব নেই। এমনকি আমিও একজনকে মনে প্রাণে ভালোবাসি, বুঝলেন? উজান একটু ভাব নিয়ে বলল। মৌয়ের চোখ একবার কপালে, সে সঙ্গে সঙ্গে চেঁচিয়ে, কি? আপনি ওই শিরিন ডাইনিকে ভালোবাসেন? উজান এবার চোখ রাঙায়। পৃথিবীর কি নীরব এতই অভাব পড়েছে যে চট করে এমন একজনের নাম নেওয়া হলে যাকে উজান সবচেয়ে বেশি ঘৃণা করে। উজান চমক বিরক্তি নিয়ে মুখ বাঁকালো। উজান চৌধুরী কখনো কারো এত জিনিস খায় না, বুঝলে? তাহলে আমাকে খান। কথাটা মুখ দিয়ে বেরিয়ে যাওয়ার সাথে সাথেই মৌ লজ্জা নিয়ে জিভে কামড় দিল। সে কথায় একই আজে বাজে কথা বলে ফেললো। উজান মইয়ের এমন অবুঝ কাণ্ড দেখে ভেতরে ভেতরে নিঃশ্বাসে হাসলো। মন চাইছে এই পিচ্চি মেয়েটাকে এখন শক্ত করে বুকের মাঝে জড়িয়ে ধরে দুনিয়ার সমস্ত ভালোবাসা দিয়ে ভরিয়ে দিতে, কিন্তু নিজের মনে তীব্র আকাঙ্ক্ষা মনের ভেতর চেপে রেখে সে খানিকটা গম্ভীর গলায় আওড়ালো, এমন ছোকরা কথাবার্তা তোমাকে কে শিখিয়েছে? মেয়েদের নিজের ভালোবাসা নিয়ে এতটা নির্লজ্জ হতে নেই, বুঝছো? মৌ এবার সোজা উজানের দিকে তাকালো। সে নিজের চেয়ার ছেড়ে উঠে এক ঝটকায় গিয়ে বসলো সোজা উজানের কোলের ওপর। মৌ হুট করে কোলে এসে বসায়। উজান থমথম খেয়ে শুকনো ঢোক গেল। মৌ ততক্ষণে উজানের গলায় দুহাত জড়িয়ে ধরে আদুরে আর অভিমানের স্বরে আওড়ালো, ভালোবাসলে এমন নির্লজ্জের মতোই বাঁচতে হয় প্রফেসর সাহেব, যাতে একজন হাত ছেড়ে চলে যেতে চাইলেও অন্যজন যেতে তাকে জোর করে আঁকড়ে ধরে রাখতে পারে। আপনাকে নির্লজ্জের মতো ভালোবাসি বলেই তো আমার কোনো কদর নেই। যেই দিন আমি সত্যি সত্যি আপনার জীবন থেকে চিরতরে হারিয়ে যাব, সেই দিন ঠিকই আমার অভাবটা বুঝবেন। পরে কথাগুলো মৌ একরাশ তীব্র অভিযোগের সুরে বলল। মৌয়ের এই আকুমিত অভিযোগে শুনে উজানের বুকটা কেঁপে উঠল। মেয়েটার মনের ভেতরে কষ্টটা তার সহ্য হচ্ছে না। তবে এই মুহূর্তে সে নিজের ভালোবাসার কথাও প্রকাশ করতে চায় না। তবে সে মনে মনে ঠিক করে নিয়েছে, খুব তাড়াতাড়ি এই পরীক্ষাটা শেষ হলেই মেয়েটিকে নিজের সবটুকু দিয়ে আপন করে নেবে। মেয়েটির মনে সকল অভিযোগে সে গভীর ভালোবাসা দিয়ে ভুলিয়ে দেবে। সে কাঙ্ক্ষিত দিন আর খুব বেশি দূরে নয়। মৌ আবার উজানের চোখের দিকে তাকালো, তারপর খুব মৃদুস্বরে জিজ্ঞেস করলো, আপনাকে আমাকে কি সত্যি সত্যি একটু ভালোবাসে না প্রফেসর সাহেব? উজান খানিকটা ঝুঁকে মৌয়ের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে আওড়ালো, আপনাকে ভালোবাসলেই উজান চৌধুরী বিনিময়ে কি পাবে শুনি? মৌ এবার চরম লজ্জা মাখার দৃষ্টিতে তাকালো। সে লজ্জায় উজানের শার্ট খামচে ধরে ফিসফিস করে, আপনি আমার কাছে যা চাইবেন আমি আপনাকে তাই দেব। তাই? তাহলে এরপর থেকে যতগুলো পরীক্ষা দেবে সবগুলোতে গোল্ডেন প্লাস পেয়ে দেখাও। তারপর উজানের কথা শেষ করার আগেই মৌ মুখ ঝামটা দিয়ে উঠল, থাক, আমার আর আপনার ভালোবাসার দরকার নেই। এসেছে আমার A+ নিতে। নিজে এমনিতেও পড়তে ইচ্ছে করে না ওনার, আবারও A+ চাইবো না কেন? প্রফেসর উজান চৌধুরীর ওয়াইফ হয়ে যদি পরীক্ষায় ফেল করো, তবে আমার কোনো মান সম্মান থাকবে? মৌ অমনি মুখ ভেঙচিয়ে বাঁকা গলায় বলে, এ বইয়ের রেজাল্ট দিয়ে নাকি আবার ওনার মান সম্মান? এক কাজ করুন তাহলে, এইবারে পরীক্ষায় অন্তত কোনো মতে প্রশ্নটা আউট করে দিন। পাক্কা প্রমিস করছি, নেক্সট টাইম থেকে আমি একদম মন দিয়ে পড়বো। উজান এবার কপালে হাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। শাশুড়ি আম্মা, এ কেমন মেয়ে ডাউনলোড দিয়েছি মাবদ, একটা
মানুষ। এমন লেভেলের পরাচর হলে আমার ভবিষ্যৎ বাচ্চা কাচ্চাগুলো যেন একটা পরাচর হবে। বংশের ভবিষ্যৎও বাঁচার কথা শুনতে মুহূর্তের মধ্যে মুখ খুশিতে গদগদ হয়ে উঠল। তাহলে চলুন এখনই বাচ্চা কাচ্চা এনে ফেলে। আহ আমার দ্বারা অন্তত এ জন্মে আর এসব পড়াশোনা টড়াশোনা হবে না। কথাটা বলেই মৌ যেমনই উজানের দিকে তাকালো, অমনি উজানের সেই ভয়ঙ্কর রুদ্রমূর্তি ও অগ্নিমূর্তি দেখে সে ভেতরে ভেতরে শুকনো ঢোক গিলল। লোকটা যেভাবে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, মনে হচ্ছে কাঁচায় চিবিয়ে খেয়ে ফেলবে। মৌ ভয়ে তোতলাতে তোতলাতে বলল, এ এ এ কেমন করে তাকাচ্ছ কেন? আমার আমাকে বউ বলে মনে প্রাণে নাইবা মানতেন। অন্তত শাশুড়ি আমার মুখের দিকে তাকিয়ে ওনাকে একটা নাতি নাতনি তো উপহার দিতে হবে নাকি? উফ, আচ্ছা বাবা, ঠিক আছে। অমন রাক্ষসের মতো তাকাতে হবে না। লাগবে না আমার বাচ্চা কাচ্চা। সরুন এখন থেকে আমি এখন ঘুমাবো। মৌ তাড়াহুড়ি করে উজানের কোল থেকে নেমে যেই না বিছানায় দিকে এক পা বাড়ালো, অমনি উজান তার হাতের ওপর বেত দিয়ে ঠাস করে একটা বাড়ি দিল। সামান্য আঘাতেই ব্যথায় কুঁকড়ে উঠল মৌ। সে ছলছল নয়নে কাঁদো কাঁদো ফোঁস করে উজানের দিকে তাকালো। আপনি আমাকে মারলেন? উজান বোতলটা টেবিলে ঠক করে রেখে কড়া গলায় বলল, তাড়াতাড়ি পড়ার টেবিলে এসো, বসো, নয়তো এর চেয়েও বড় পানিশমেন্ট দেবো আজ। পড়বো না আমি। কি করবেন আপনি? কি করব? পিচ্ছি আমার কিন্তু অবাধ্য একদম পছন্দ নয়। তাড়াতাড়ি পড়তে বসো বলছি। বউ তবুও নিজের জেদ ধরে রেখে বুক ফুরিয়ে বলে, বললাম তো আমি পড়বো না, মানে পড়বো না। উজান চৌধুরী এ কথা বরাবর রিপিট করতে পছন্দ করেন না পিচ্ছি। আমিও তো বললাম পড়বো না। আমাকে যখন বউ বলে মানেনি না, তাহলে এখন কিসের এত অধিকার দেখাচ্ছেন শুনি? মৌয়ের এমন মুখে মুখে উত্তর উজান চরম রাগান্বিত হলো। সে রাগের মাথায় হিতাহিত জ্ঞান হারিয়ে কোনো কিছু না ভেবে মৌয়ের নরম হাতের তালুতে গুনে গুনে 5টি বোতলের আঘাত করলো। হাতের বোতলের বাড়ি পড়তেই মৌ চাতক পাখির মতো স্তব্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। সে জাস্ট পড়তে চায়নি। এই সামান্য অপরাধে লোকটা তাকে একটা নির্মলভাবে আঘাত করলো। মানুষটা যদি তাকে সত্যি সত্যি একটু ভালোবাসতো, তবে কি তার প্রতি এতটা কঠোর হতে পারতো? ক্ষোভে ও অভিমানে মৌয়ের দু চোখ বেয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। উজানের নিজের ভেতরে অস্বস্তিটা ঢালতে আবারও গর্জে তুলে আওড়ালো, ইডিয়েট, আবারও তাকিয়ে আছে। পড়তে আসো। কোন সাবজেক্টে যদি ফেল আসে তবে এবার চেলা কাঠের বাড়ি পড়বে শরীরে। তবু হা করে তাকিয়ে আছে এদিকে। এসো। মৌ কাঁদতে কাঁদতে এবার হেঁচকি তুলতে ফেললো। তবুও পাষাণ উজানের মন বিন্দুমাত্র গলো না। মৌ অতঃপর চোখ মুছতে মুছতে পড়ার টেবিলে গিয়ে বসলো। উজান বইয়ের পাতা উল্টো কিছু কমলো কমন প্রশ্ন দাগিয়ে দিল, যাতে অন্তত মোটামুটি পাস নাম্বারটুকু উঠে আসে। মৌ এবার এক প্রকার নিপৃষ্ট ও নিরুপায় হয়ে সব পড়া মুখস্থ করে খাতায় লিখতে লাগলো। উজান আগের মতোই কড়া দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। মৌ এবার আর এক পলকের জন্য উজানের চোখের দিকে তাকালো না। এক তীব্র অভিমান তার পুরো মনে গ্রাস করে নিয়েছে। টু বি কন্টিনিউড। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। গল্প প্রফেসর উজান চৌধুরী। চলবে।